আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। সবাইকে স্বাগত জানাচ্ছি ১২ অধ্যায় বা দ্বাদশ অধ্যায়। শুরুতে একটু ব্যাকরণ বলে নিলাম। জীবের বংশগতি ও বিবর্তন ছিল নামটা। কনফিউশন হওয়ার কিচ্ছু নাই। দেখে স্লাইডেও বসাই দিছে বিবর্তন নামটা। বাট নামটা হচ্ছে জৈব অভিব্যক্তি। আমি এটা নিয়েও ২-১ টা কথা বলবো। বাট শুরুতে একটা কথা বলে নিই যে তোমরা জানো যে আমি সবসময় বলি যে বায়োলজি যদি আমি বই পড়ি পারফেক্ট ভাবে, না আমার সিকিউ করার দরকার আছে, না আমার এমসিকিউ করার দরকার আছে। তাহলে প্রশ্ন হচ্ছে আপু আপনি তাহলে আপনার কথার ব্যত্যয় ঘটিয়ে কেন সিকিউ এবং এমসিকিউ ক্লাস নিচ্ছেন? আমি আজকের ক্লাসে মানে সিকিউ ক্লাসে তোমাকে সিকিউ ধরে আসলে সব পড়াই দিব। এটা না করে আমি যে কাজগুলো করব, তোমরা অনেক সময় জিজ্ঞেস করো এই অধ্যায়ের জন্য কোনটা ইম্পর্টেন্ট। আজকের অধ্যায়টা এভাবে পড়াবো যে শুধু জীববিজ্ঞান না, অন্যান্য যেকোনো সাবজেক্ট থেকে তুমি বের করতে পারবা যে একটা অধ্যায় থেকে কোনটা ইম্পর্টেন্ট। দ্বিতীয়ত, বোর্ড প্রশ্ন কিভাবে সলভ করতে হয় এটা তোমাদের শিখাবো। এবং ৩ নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ সৃজনশীল ক্লাস বলতে আমরা যেটা বুঝাচ্ছি, সেটা হচ্ছে সৃজনশীল লেখার কৌশল শিখাবো। তো আমি তোমাদেরকে বোর্ড প্রশ্ন দেখায়ে তোমাদের অ্যাঙ্গেল থেকে যে ফর দ্য ফার্স্ট টাইম যখন তুমি অধ্যায়টা শেষ করার পরে বোর্ড প্রশ্নটা দেখছো, তখন আসলে কিভাবে তোমার পড়ার প্যাটার্নটা হওয়া উচিত, যদি তুমি বই প্র্যাকটিস করার পরে মানে বই পড়ার পরেও সিকিউ বা এমসিকিউ প্র্যাকটিস করতে চাও, তাহলে কিভাবে তোমাকে করা উচিত, এগুলোই আজকের ক্লাসে বলবো। শুরুতে একটু কথা বলে নিই, বিবর্তন কেটে কেন জৈব অভিব্যক্তি হলো। বিবর্তন একটা বিতর্কিত শব্দ। এটা এনসিটিবির সবার মনে হয়েছে। সেই কারণে এটা কেটে জৈব অভিব্যক্তি লিখেছে, যেন কোনো ধরনের বিতর্কের সৃষ্টি না হয়। বাট বিবর্তন সম্পর্কে সম্পূর্ণ নলেজ যদি আমরা নেই, তাহলে আমাদের কখনোই মনে হবে না যে বিবর্তন একটা বিতর্কিত শব্দ। এমনকি বিবর্তনের যাকে আমরা জনক বলে থাকি বা বিবর্তন সম্পর্কে সবচেয়ে বেশি কনসেপ্ট যিনি রেখে গেছেন তিনি হচ্ছে ডারউইন। উনার মতো ট্যালেন্টেড বিজ্ঞানী সম্পর্কে কথা বলার যোগ্যতা আমাদের আসলে কতটুকুই আছে, এটা অনেকটাই আমরা রিয়েলাইজ করতে পারি না। তো যাক, আমরা সেসব কথার মাঝে না গিয়ে আমরা হচ্ছে পড়ানোটা স্টার্ট করি। ওকে, আচ্ছা। শুরুতে একটু দেখাই নিই, যেরকম যে ঘটনাগুলো ঘটবে। শুরুতে এখানে যে কোশ্চিনটা লেখা আছে, আসলে এই কোশ্চিনটার এই দুটো অংশ হচ্ছে আমাদের এই অধ্যায়ের। বাট অন দ্য আদার হ্যান্ড এই অংশটা এবং এই অংশটা এটা কিন্তু যশোর বোর্ড ২০২৫ এর কোশ্চিন। এই দুটো অংশ কিন্তু আমাদের এই অধ্যায়ের না। এই দুটো অংশ এসেছে পঞ্চম অধ্যায় থেকে, যে আমাদের লৌহযুক্ত বা আয়রনযুক্ত খাবার খেতে নিষেধ করলে কি করা হয়। এরকম টাইপ অফ কোশ্চিন যখন আমরা শুরুতেই দেখব বা যে কোনো সময় দেখব, আমাদের কাজ হবে ওই কোশ্চিনটা মার্ক করে চলে যাওয়া বা ওই কোশ্চিনটা মার্ক নাই করা। কারণ পরবর্তীতে আমি ক আর খ আমাদের যে কোনো গাইড টেস্ট পেপারে কিন্তু আলাদাভাবে দেওয়া থাকে, আমরা সেখান থেকে পড়ে নিব। অনেকেই সৃজনশীল প্র্যাকটিস করতে গেলে শুরুতেই ক, খ, গ, ঘ ৪ টা একসাথে পড়ে, যেটা যে কোনো সাবজেক্টের জন্য খুবই একটা রং মেথড। কারণ এভাবে পড়লে আসলে কিছুই মনে থাকে না শেষে। এবং এখানে তো মিক্স কোশ্চিন আসছে। এরকম তো তোমাদেরও হতে পারে, তোমাদের যে অধ্যায়গুলো আছে সেখান থেকেই মিক্স কোশ্চিন আসতে পারে। তো এইভাবে মিক্স কোশ্চিন পড়লে তোমার আসলে কিছুই মনে থাকবে না লাস্টে। তো আমরা যেহেতু টার্গেট করছি যে আমরা এই অধ্যায়ের কোশ্চিন পড়বো, সো এখন আমাদের ফুল ফোকাস হচ্ছে এই অধ্যায়ের উপরে। তো আমরা প্রথমে ক এবং খ হচ্ছে স্কিপ করে যাব। এরপরে আমরা চলে আসছি যে কোশ্চিনটাতে, এখানে আবার ক আর খ হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে আসা কোশ্চিন। তো তৃতীয় অধ্যায়ের ঘটনা, তৃতীয় অধ্যায়। উদ্দীপকে উল্লেখিত প্যাঁচানো সিঁড়ির মতো দেখতে মডেলটির গঠন ব্যাখ্যা করো। এটা অবশ্যই ডিএনএ হবে। প্যাঁচানো সিঁড়ি, সিঁড়ির মতো মডেল এবং হচ্ছে এটা ডিএনএ। উদ্দীপকে উল্লেখিত শেষ উক্তিটি বিশ্লেষণ করো। এটি জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকৃত ধারক ও বাহক। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই স্লাইড থেকে আমরা যে কোশ্চিনটা নিতে পারি সেই কোশ্চিনটা হচ্ছে ডিএনএ এর গঠন। সো ডিএনএ এর গঠন আমরা পরবর্তীতে অনেক জায়গায় পাবো। এখানে তো গঠন ব্যাখ্যা করতে বলেছে। আপু ভৌত গঠন ব্যাখ্যা করব নাকি হচ্ছে রাসায়নিক গঠন ব্যাখ্যা করব? অ্যান্সার হচ্ছে তুমি পরীক্ষায় দুটোই অল্প অল্প করে ব্যাখ্যা করবা। অর্থাৎ ভৌত গঠনও তুমি লিখবা, রাসায়নিক গঠনও লিখবা। এরপর আসে ছবি কোনটা আঁকবো। আমাদের বইতে, আমরা যদি বইতে যাই, আমাদের বইতে কিন্তু ডিএনএ এর দুটো ছবি হচ্ছে দেওয়া আছে। আমরা একটু যাই।
এই যে আমাদের দুটো ছবি দেওয়া আছে। এর মধ্যে আমরা অবশ্যই যদি কোশ্চেনে কোনো গঠন বর্ণনা করতে না বলে তাহলে অবশ্যই এই ছবিটা আঁকবো। এখন এই ছবিটা কিভাবে পারফেক্ট করে আঁকতে হয় সেটার জন্য আমাদের ড্রইং এর যে প্লেলিস্ট আছে সেটা চেক করতে হবে। এখানে আমি একটু উল্লেখ করে বলে দেই, এই চিত্রটাতে অনেক চিহ্নিতকরণ করা নাই। যেমন আমি তোমাদেরকে দেখাই, এই চিত্রতে এইটার ব্যাস যে 20 আর্মস্ট্রং এবং এই যে এটা যে আমাদের ১ ঘূর্ণন বা ৩৪ আর্মস্ট্রং এবং এইটুকুর মাঝের দৈর্ঘ্য যে আমাদের 3.4 আর্মস্ট্রং এবং এখানে যে একটা মেজর গ্রুভ মানে বড় খাদ এবং একটা মাইনর গ্রুভ যে ছোট খাদ আছে, সেগুলোর কোনো চিহ্নিতকরণ এখানে নাই। এবং আমরা চেষ্টা করব যদি সম্ভব হয় আমরা এটি এবং এটা যে জিসি এভাবে একটু লিখে দিতে চেষ্টা করব, কারণ পরীক্ষায় এত রঙিন পেন ব্যবহার করাও যেমন ঠিক না, রঙিন পেন ব্যবহার করার জন্য আমাদের পর্যাপ্ত সময়ও থাকবে না। আচ্ছা, তো এইবার আমরা পরের কোশ্চিন পড়তেছি। উদ্দীপকে উল্লেখিত শেষ উক্তিটি বিশ্লেষণ করো। এই ধরনের কোশ্চিন আসলে এই ধরনের কোশ্চিনগুলো আসলে অনেক সহজ তাদের জন্য যারা যেকোনো কিছু অনেক গুছিয়ে লিখতে পারে, এবং এই কোশ্চিনগুলো আসলে কঠিন তাদের জন্য যারা পড়ছে কি না পড়ছে কোনো ম্যাটার না। ওই যে আমি অনেক সময় বলি যে অনেক বেশি পড়ে বাট হচ্ছে আলটিমেটলি কোনো কিছু অ্যাচিভ করতে পারে না তা ঠিক না, পারে বাট যে কম পড়ছে ওর থেকে বেশি অ্যাচিভ করতে পারে না, কারণ ওই কম পড়ানোর মানে পড়া যিনি যে তার কাছে কিছু স্পেশাল টেকনিক থাকে। যেমন এখানে যখন বলল যে এটি জীবের, আচ্ছা এরকম কোশ্চিনের অ্যান্সার শুরুতেই হওয়া উচিত যে এটিটা কে? উদ্দীপক থেকে আমি অনেক প্যাচাল পেরে, পেরে বের করব যে আসলে এটি হচ্ছে সেই ডিএনএ। এরপরে আমি কিছু টার্ম আইডেন্টিফাই করব। জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের ধারক ও বাহক। আমি চিন্তা করব যে ডিএনএ আসলে কোথায় থাকে? ডিএনএ থাকে আসলে ক্রোমোজোমে। এবং একটা ডিএনএর বিভিন্ন অংশকে আমি জিন বলি। তাহলে এই লেখাটাতে আমার ডিএনএ কাকে বলে, জিন কাকে বলে, ক্রোমোজোম কাকে বলে, সবকিছুর অ্যান্সার আসতে হবে। এবং এইগুলো কেন চারিত্রিক বৈশিষ্ট্যের ধারক ও বাহক সেটা যখন আমি ক্লিয়ার করব তখন আমি বলব যে ডিএনএতে যে জিনটা থাকে সেই জিনটা কিন্তু আমাদের চরিত্রটাকে বহন করে, যেটাকে আমরা হেরিডিটি বা বংশগতি বলে থাকি। এবং এই ডিএনএটা যে ক্রোমোজোমে থাকে, যেকোনো ধরনের কোষ বিভাজন বিশেষ করে মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে যখন জনন কোষ তৈরি হয় তখন কিন্তু আল্টিমেটলি আমাদের এই বৈশিষ্ট্যটা বাবা-মা থেকে সন্তান-সন্ততিতে যাচ্ছে। তুমি খেয়াল করো এখানে কতগুলো টার্ম আছে। তুমি যদি আমাকে এগুলো বুঝায় না বলো, বারবার যদি একটা কথাই বলতে থাকো যে ডিএনএ এর কাজই এটা, ডিএনএ করে এটা, আমি তো তোমার কাছে ব্যাখ্যা জানতে চাইছি। এমনভাবে যেন আমি জীবনে কোনোদিন এই লাইনটা শুনিনি, দেখিনি, পারি না। তাহলে তোমাকে অবশ্যই সেই ব্যাখ্যাটা দেওয়ার সময় এই কথাগুলো লিখতে হবে যে আমাদের যেই ডিএনএ আছে, এই ডিএনএ কাকে বলে, ডিএনএ কোথায় থাকে, ক্রোমোজোমে থাকে তাহলে ক্রোমোজোমের বর্ণনা আসবে, কাকে বলে আসবে। তারপরে আমাদের ডিএনএ এর একটা অংশকে জিন বলে। দেন জিনের ডেসক্রিপশন আসবে। দেন জিন কিভাবে বহন করছে সেটা আসবে। তাহলে জিন যেহেতু ডিএনএ তে থাকে এবং ডিএনএ ক্রোমোজোমে থাকে তাহলে ক্রোমোজোম কিভাবে বহন করছে সেভাবে আসবে। আমি বুঝাতে পারছি আশা করি। আচ্ছা, এইবার এই কোশ্চেনটা আমরা এভাবে হচ্ছে লিখব। এটার জন্য আমাদের আলাদা করে এই কোশ্চেনটা পড়ার দরকার নেই। কারণ তুমি যখন বই ভালো করে পড়ছো, তুমি সবগুলোর সংজ্ঞা কিন্তু অটোমেটিক্যালি পারো। জিন, ডিএনএ, ক্রোমোজোম সব পারো। তোমাকে খালি জাস্ট তন্দ্রাপুর কাছ থেকে কিছু লেখার কৌশল শিখে নিতে হবে। সেগুলো কিন্তু আমি একটা ভিডিওতে বলে বোঝানো সম্ভব না। কারণ এগুলো আমার অনেক, অনেক কৌশল। সো আমার ক্লাসগুলো যারা করো তারা কিন্তু এই কৌশলগুলো অনায়াসে এতদিন ধরে শিখতেছো। আচ্ছা। এরপরে এই চিত্র নিচে চলে আসছে। লোকাস কি প্রাকৃতিক নির্বাচন বলতে কি বোঝায়? এবং এটা পুরোটাই এই অধ্যায়ের কোশ্চিন। উদ্দীপকে এম এর গঠন চিত্রসহ বর্ণনা করো। এমটা কি? এই যে এমটা হচ্ছে আবার ডিএনএ। তার মানে ডিএনএ এর গঠন চিত্রসহ বর্ণনা, এটা পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। মানব সন্তানের লিঙ্গ নির্ধারণে এন এর ভূমিকা বিশ্লেষণ করো। এন হচ্ছে আমাদের ক্রোমোজোম। তো ক্রোমোজোমের ভূমিকা লিঙ্গ নির্ধারণে বিশ্লেষণ করতে বলা হইছে। এখানে আমরা অবশ্যই খুবই সূক্ষ্ম হাতে বিশ্লেষণ করব। মানে একটা দেহকোষ, একটা মেয়ের দেহকোষে
কি, কি ক্রোমোজোম থাকে? অটোজোম কয়টা? সেক্স ক্রোমোজোম কয়টা? একটা ছেলের দেহকোষে অটোজোম কয়টা? সেক্স ক্রোমোজোম কয়টা? সেখান থেকে যখন জনন কোষ তৈরি হচ্ছে তখন কয়টা অটোজোম এবং কয়টা সেক্স ক্রোমোজোম তৈরি হচ্ছে? এবং এরা যখন মিলিত হচ্ছে জাইগোট তৈরি করছে তখন কয়টা করে সেই জাইগোটে সেক্স ক্রোমোজোম বা অটোজোম যাচ্ছে? সাথে, সাথে আমরা চেকার বোর্ডের মাধ্যমে এক্স, ওয়াই এর যে বিন্যাসটা সেটাও দেখাবো। এটা আমি শর্ট করে এখানে দেখাই দিচ্ছি। বাট তুমি একটু খেয়াল করো। তুমি যখন লিখতেছো তখন তোমার লেখাটাও এভাবে হবে। যে স্ত্রীর ক্ষেত্রে দেহকোষে ক্রোমোজোম এবং জনন কোষে ক্রোমোজোম এবং জনন কোষে কয় সেট অটোজোম কয়টা সেক্স ক্রোমোজোম থাকছে সেটা তোমাকে লিখতে হবে। বা কয়টা করে, করে থাকছে। আবার পুরুষের ক্ষেত্রে দেহকোষে ক্রোমোজোম, জনন কোষে ক্রোমোজোম। দেন জাইগোটটা তোমাকে দেখাতে হবে। তারপর তুমি যখন চেকার বোর্ড আঁকতেছো তখন তুমি আসলে ওখানে কি আঁকতেছো? তুমি এই সাইডে আঁকতেছো বাবা, এই সাইডে আঁকতেছো মা এবং বাবাতে ক্রোমোজোম থাকে হচ্ছে এক্স, ওয়াই এবং মাতে ক্রোমোজোম থাকে হচ্ছে এক্স, এক্স। সো আল্টিমেটলি এক্স, 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 ওয়াই এবং এক্স, ওয়াই। তো একটা বাচ্চা যে আসলে মানে মেয়ে হবে বা ছেলে হবে এটা টোটালি 50-50 সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি এই চিত্রটা থেকে। এবার এখানে আসি সেইম উদ্দীপক দিয়ে, উদ্দীপক ওদিকে সরে গিয়েছে। সেইম উদ্দীপক দিয়ে উদ্দীপকের চিত্র এম এর আ এন উপাদানটির গঠন বর্ণনা করো। আচ্ছা। মানব শিশুর লিঙ্গ নির্ধারণে এম এর ভূমিকা বিশ্লেষণ করো। আগের কোশ্চেনটাই সেম। উদ্দীপকের এম এ এন এর গঠন উপাদান বর্ণনা করো। আচ্ছা, এখানে এটা তো এম। এই এম এ যে এন আছে, এই এনটা হচ্ছে আসলে আমার ডিএনএ। এনটা হচ্ছে আমার আসলে ডিএনএ। তার মানে ডিএনএ এর যে বর্ণনা সেটা বারবার আসছে। আমরা দেখতে পাচ্ছি যে আবারও আসছে। বুঝতে পারছো যে এই অধ্যায় থেকে আসলে কোশ্চিন আসলে ডিএনএ এর বর্ণনা মাস্ট। সো অবশ্যই ডিএনএ এর বর্ণনা চিত্রগুলো এগুলো আমি শিখিয়ে দিব। আচ্ছা, আমি জানি না কে স্লাইড তৈরি করছে। সে হচ্ছে তার স্লাইডের অবস্থা হচ্ছে খুবই বাজে। এটা এটা আমি নিজের হাতে তৈরি করি নাই। সাধারণত স্লাইডগুলো আমি নিজের হাতেই তৈরি করি আমার স্লাইডগুলা। বাট এটার অবস্থা এনিওয়ে খুব বাজে। তোমরা একটু কষ্ট করে নিও। ওকে। তো এবার আসতেছে হচ্ছে কুমিল্লা বোর্ড। কুমিল্লা বোর্ডের ক্ষেত্রে আমরা আসতেছি যে এখানে কিছু একটা নাম ছিল। উনার চাকুরি না হওয়ার বংশগত কারণ ব্যাখ্যা করতে বলেছে এবং হচ্ছে বাবুলের মার উপস্থিত কার্যকলাপ কি যৌক্তিক? আ বাবুলের আম হ্যাঁ, ইশিহারা টেস্টে ব্যর্থ হওয়া। মানে এক কথায় হচ্ছে বাবুলের চাকরি না হওয়ার পিছনে কারণ হচ্ছে কালার বর্ণাঢ্যতা। এই কালার বর্ণাঢ্যতা না হওয়ার বংশগত কারণ হচ্ছে ব্যাখ্যা করতে বলেছে। এবং লাস্টে লিখেছে যে বাবুলের মার কার্যকলাপ মানে এই যে শুধু যে পিতাকে মানে মাতাকে দোষারোপ করা, পিতাকে দোষারোপ করা না, এই সেম আগের মতোই আসবে। আমি আগের বর্ণনাটা যেভাবে বললাম যে মানুষের হচ্ছে লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোমের যে ভূমিকা আছে সেটার মতো করেই ঘ নম্বরের অ্যান্সার হবে এবং অবশ্যই এখানে বইয়ের যে চিত্রগুলো আছে এক্স, এক্স, ওয়াই, ওয়াই যে কেটে মানুষের ছবি-টবি আঁকার দরকার নাই। বাট বাবা, মা, ছেলে, মেয়ে এভাবে যে লিখে করা আছে এটা তোমরা লিখবে। বাবুলের চাকরি না হওয়ার বংশগত কারণ হচ্ছে ব্যাখ্যা করো। তার মানে এখানে আমার কালার ব্লাইন্ডনেস সম্পর্কে কিছু বেসিক কথাবার্তাগুলোও ক্লিয়ার করতে হবে। এখানে আসলে অনেক বেশি মানে আমি যেহেতু জানি না যে বাবুলের বাবা-মা আসলে কেমন ছিল যেটা আমি চেকার বোর্ড দিয়ে দেখাবো। সো এখানে চেকার বোর্ড দিয়ে দেখানোর সুযোগটা কম। আমি এমনি দেখাইতে পারি যে কি ঘটনা হলে একজন ছেলে কালার বর্ণাঢ্যতা পায়। কিন্তু এগুলো আসলে অনেক সিচুয়েশন এর বেসিসে হয়। আমি যেকোনো একটা সিচুয়েশন দেখাতে পারি লাইক বর্ণাঢ্য মা এবং হচ্ছে আ মানে বাহক মা বা বর্ণাঢ্য বাবা এরকম কিছু একটা দেখাতে পারি। হ্যাঁ? তো এরকম দেখায়ে বা বাহক মা এবং হচ্ছে স্বাভাবিক বাবা এটা দেখালে সবচেয়ে বেস্ট যেহেতু এখানে স্বাভাবিকতার মধ্য থেকে একজন হচ্ছে বর্ণাঢ্য হয়েছে সেইভাবে দেখাতে পারি বাট ইশিহারা টেস্ট রিলেটেড যে যাবতীয় বেসিক কথাবার্তা শুরুতে ছিল সেটা লিখতে হবে এবং সবগুলোতে উদ্দীপকের শুরুর যে ঘটনাগুলো আছে সেগুলো উল্লেখ করতে হবে। আচ্ছা গেল। মিনির বাবার দেহে রোগটি কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায়? আচ্ছা, অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার নামে পরিচিত। এটা হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকা। তার মানে এটা হচ্ছে আমাদের যে বইতে এর আগে ২ টো রোগ ছিল। হিমোফিলিয়া এবং হচ্ছে থ্যালাসেমিয়া। এখন হচ্ছে শুধু থ্যালাসেমিয়া আছে। তো এটা আমাদের হচ্ছে
আই হোপ যদি আমি ভুল না করে থাকি বইতে হচ্ছে থ্যালাসেমিয়াই আছে। তারপর আমি একটু চেক করে নিয়ে তোমাদেরকে বলতেছি। বইতে যেটা আছে সেটাই। বাট লোহিত রক্তকণিকার রোগ, ওহ শিট! এটা তো ইয়েতে চলে আসছে। ১৩ অধ্যায়ে লোহিত রক্তকণিকা, এই যে আমি যেটা তোমাদেরকে বললাম যে অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার বা হচ্ছে থ্যালাসেমিয়া আছে বইতে। ফাইন। তো থ্যালাসেমিয়া রোগটা হচ্ছে কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায়। এটা আসলে নিয়ন্ত্রণে রাখার কোনো সুযোগ নাই। বাট তারপরেও আমাদের বইতে যেই হচ্ছে আ প্রতিরোধগুলো বলেছে আমরা সেগুলো এখানে উল্লেখ করতে পারি। এবং রোগ একটা হচ্ছে আ বংশগত রোগ। আচ্ছা সরি, এখানে বলেছে মিনির বাবার রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেছে। তার ক্ষতস্থানটি সহজে নিরাময় হচ্ছে না। এটা অন্য চ্যাপ্টারের কোয়েশ্চেন। সো আমরা এটাকে ফোকাস না করে আমরা ঘ কে ফোকাস করি। মিনির দেহে রোগটি একটি বংশগত রোগ হচ্ছে বিশ্লেষণ করতে বলেছে। তো মিনির দেহের রোগ হচ্ছে আমাদের থ্যালাসেমিয়া রোগ। সেইম থ্যালাসেমিয়ার শুরুতে যে কথাবার্তাগুলো আছে সেগুলোর প্রতি ফোকাস করব। শেষে একটু টিচারের এক্সপেকটেশন থাকবে যে তুমি চেকার বোর্ড দিয়ে একটু দেখাও। এবং থ্যালাসেমিয়ার ক্ষেত্রে আমাদের যে চেকার বোর্ডটা বইতে আছে আমরা সেটাই আঁকার চেষ্টা করব। চেকার বোর্ড বলতে আমি বুঝাতে চাচ্ছি যে ছক করে দেখানো। বাট বইতে এইভাবে আছে। তুমি এভাবেও দেখাতে পারো। বাট বাবা-মা এভাবে আঁকার দরকার নাই। এত কষ্ট করতে হবে না। তুমি জাস্ট এখানে হচ্ছে থ্যালাসেমিয়া বাহক মা কেমন, থ্যালাসেমিয়া সুস্থ মা কেমন, একটা মার্ক করবা যে থ্যালাসেমিয়া আর জিন বলতে তুমি কি বোঝাচ্ছ, ছোট হাতের আর জিন বলতে কি বোঝাচ্ছ, এবং তাদের মধ্যে তুমি ক্রস করবা। তো আমি তোমাদের চেকার বোর্ড বলতে যেটা বোঝাই যে এখানে যখন কাটাকাটি দাগ টানাটানি করতে যাও তখন আসলে জিনিসটা অনেক কমপ্লেক্স হয়ে যায়। তো তুমি যদি এইভাবে দেখাতে পারো বেটার হয়। সেটা কি? এটা ছিল আমাদের মা। তো মায়ের হচ্ছে আর এবং আর, এবং বাবার ক্ষেত্রেও আর এবং আর। এরপরে তুমি দেখবা যে এখানে আর আর হইছে, এখানে আর ছোট আর হইছে, এখানে আর ছোট আর হইছে, এবং হচ্ছে এখানে আর আর হইছে। তো এখানে এরকমই ছিল। তুমি নিচে হচ্ছে বর্ণনা লিখে দিবা। এই দাগাদাগি করলে আমার ভুল হয়ে যায়। কারণ কোনটার সাথে কোনটা দাগ মিলাতেছে আমার মাথা ঠিক থাকে না। এবং ওইটা করলে পরবর্তীতেও তুমি হচ্ছে এইটা ব্যবহার করতে পারবা এমসিকিউর ক্ষেত্রে। পরবর্তীতে বলতে এইচএসসি এবং অ্যাডমিশনেও এগুলো তোমার কাজে লাগবে। গেল। এরপরে আমরা আসতেছি যে এখানে একটা চিত্র আছে। আ উল্লেখিত কি, আচ্ছা মেন্ডেলের সূত্র আসছে। তার মানে এতক্ষণ ধরে আমরা দেখলাম যে আমাদের কোশ্চিন আসে যে আ সেক্স লিঙ্ক ডিসঅর্ডার যে দুটো অর্ডার আছে সেইটা থেকে কোশ্চিন আসতেছে। ডিএনএ এর গঠন থেকে কোশ্চিন আসতেছে। লিঙ্গ নির্ধারণ থেকে কোশ্চিন আসতেছে। এটা কিন্তু তুমি লিখতে থাকবা। আমি যেগুলো মুখস্থ বলতেছি তুমি কিন্তু লিখতে থাকবা। এরপরে যে কোশ্চিনটা আছে আলোকে কিউ এর বৈশিষ্ট্যগুলো কি অনুপাতে এফ, মানে মেন্ডেলের সূত্রের কোশ্চিনটা আসছে। এবং আবারও যে মাধ্যমে সঞ্চারিত রোগগুলো বিশ্লেষণ করো, মানে অটোজোমাল হচ্ছে রেসেসিভ ডিসঅর্ডার যেগুলো ছিল বা কালার ব্লাইন্ডনেস এবং থ্যালাসেমিয়া সেগুলোর বর্ণনা করতে বলেছে। আচ্ছা আমরা যাই কোশ্চিনগুলো আগে শেষ করি। উদ্দীপকের এক্স এর বর্ণনা, আবারও ডিএনএ এবং লিঙ্গ নির্ধারণের ভূমিকা। দেখো 24 সালে 25 সালের কোশ্চিন করা মাত্রই 24 সালে রিপিট কোশ্চিন আসছে। এবার তুমি খালি মজাটা দেখবা। প্রধান উপাদানের রাসায়নিক ব্যাখ্যা। এবার স্পেসিফিক করে বলেছে ডিএনএ রাসায়নিক গঠন। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই চিত্রটা রাসায়নিক গঠন, মানে রাসায়নিক গঠনের যে চিত্রটা আছে সেটা আঁকতে হবে। এন এর আলোকে বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল মটর গাছ নিয়ে যে তত্ত্ব প্রণয়ন করেছেন তা বিশ্লেষণ করো। মেন্ডেলের সূত্রটা এখানে ব্যাখ্যা করতে হবে। আগের কোশ্চিনেও যেভাবে ব্যাখ্যা এখানেও সেভাবে ব্যাখ্যা। উদ্দীপকের ওয়াই এর গঠন বর্ণনা করো। ওয়াই হচ্ছে আমাদের আরএনএ, ওয়াই কিন্তু ডিএনএ না, আরএনএ। ডিএনএ এর গঠন পারলে আরএনএ এর গঠন অটোমেটিক্যালি পাওয়া যায়। খালি ডিএনএ এর সাথে আরএনএ যেই জায়গাগুলোতে পার্থক্য আছে, রাইবোজ সুগারের জায়গায় ডিঅক্সি রাইবোজ সুগার, তারপর নাইট্রোজেন ঘটিত ক্ষারকের জায়গায় কিছু কিছু নাইট্রোজেন ঘটিত ক্ষারকের নাম হচ্ছে আমার এখানে চেঞ্জ হবে। এরকম কিছু কিছু ব্যাপার-স্যাপার লিখে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। আর ভৌত গঠনের ক্ষেত্রে ওরা যে ডাবল হেলিক্স হয়, এটা যে সিঙ্গেল হেলিক্স হয় এগুলা। মানুষের লিঙ্গ নির্ধারণে এক্স এর ভূমিকায় মুখ্য, আবারও সে একই কোশ্চেন আসছে। দেন আমাদের চলে আসলো দৃশ্যকল্প ১ এর আলোকে সংগ্রামগুলোর বর্ণনা করো। রাজশাহী বোর্ড ২০২৩ এ গিয়ে আমরা একটা কোশ্চেন দেখছি। এই অধ্যায়ের যে দুটো অংশ ছিল দিনতত্ত্ব এবং জৈব অভিব্যক্তি, ওই জৈব অভিব্যক্তি থেকে একটা কোশ্চেন আসছে। এবং উদ্দীপকের প্রজাতি টিকে থাকার ক্ষেত্রে দৃশ্যকল্প ২ এর প্রক্রিয়াটির গুরুত্ব বিশ্লেষণ করো। আচ্ছা দৃশ্যকল্প ২ কিন্তু মিওসিস। তো মিওসিসের কথাবার্তা এখানে আমি বলবো না। এই যে হচ্ছে জেনোপাস যেই ব্যাঙটা ছিল সেটা রিলেটেড কোশ্চেন। বর্তমানে বাংলাদেশের শুকন একটি বিলুপ্তপ্রায় প্রাণী এবং প্রজাতির অস্তিত্ব রক্ষায় সুজন প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছে। সংগ্রাম করে যাচ্ছে।
একটা জীব টিকে থাকার জন্য কি, কি সংগ্রাম করে বইতে কিন্তু লেখা ছিল। অন্তঃপ্রজাতিক সংগ্রাম, আন্তঃপ্রজাতিক সংগ্রাম, পরিবেশের সাথে সংগ্রাম। এগুলোর ইংলিশ টার্ম যে উল্লেখ করবে বাংলা কথা, সে হচ্ছে এখানে ভালো একটা মার্ক পাবে। তোমাদেরকে আরো স্পেশাল কিছু জিনিস আমি দেখাই দেই। যখন তুমি অন্তঃপ্রজাতিক সংগ্রাম লিখতেছো, অন্ত মানে হচ্ছে ভেতরে, নিজ প্রজাতির মধ্যে সংগ্রাম। তুমি কিন্তু এভাবে একটা মানে যখন লিখতেছো লাস্টে খালি এভাবে লেখাতে পারো প্রজাতির সাথে প্রজাতির সংগ্রাম না? তুমি কিন্তু এভাবে দেখাতে পারো। আর এটা হচ্ছে যখন আন্ত লিখতেছো তখন প্রজাতির সাথে তুমি দেখাতে পারো অন্য প্রজাতির সংগ্রাম। এবার আরেকটাতে দেখাতে পারো প্রজাতির সাথে পরিবেশের সংগ্রাম। দেখছো আমি কিভাবে এক লাইনে জিনিসটা লিখলাম? তুমি কিন্তু পরীক্ষায় এভাবে, শুধু এভাবে না, অবশ্যই তোমাকে বর্ণনা করে বুঝাতে হবে যে শকুন যখন শকুনের সাথে লড়াই করবে তখন সেটা হচ্ছে আমাদের মানে অন্তঃপ্রজাতিক সংগ্রাম। ঠিক আছে? বাট শকুন যখন মানে ইন্ট্রা স্পেসিফিক হচ্ছে স্ট্রাগল। বাট যখন শকুন আমাদের অন্য কারোর সাথে, অন্য কোনো পাখির সাথে সংগ্রাম করবে, সে কোনো একটা সিচুয়েশন ক্রিয়েট করে আমরা বলতে পারি, তখন কিন্তু আমাদের এক প্রজাতির সাথে অন্য প্রজাতির সংগ্রাম। সেক্ষেত্রে কিন্তু তুমি এরকম একটা মার্ক ইউজ করতে পারো। এরপরে আমাদের চলে এসেছে F2 বংশধর পর্যন্ত প্রবাহ চিত্র। তার মানে আমার হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্র, উন্নত প্রজাতির ফসল উৎপাদনে উল্লেখিত প্রক্রিয়াটি ব্যবহারের যৌক্তিকতা বিশ্লেষণ করো। উন্নত প্রজাতির ফসল উৎপাদনে, আচ্ছা এখানে যেহেতু একটা আর মানে আমরা ধরে নিচ্ছি সাদা এবং ছোট হাতের আর মানে হচ্ছে লাল। তো আর মানে হচ্ছে সাদা এবং আরেকটা হচ্ছে লাল। আমি যদি চাই যে সাদা আর লালের মিক্সিং কোনো কিছু আসুক বা এমন একটা কিছু আসুক যার মধ্যে সাদার বৈশিষ্ট্য থাকুক, লালের বৈশিষ্ট্যও থাকুক। কারণ যে মানে যখন লম্বা এবং খাটো হয় তার মাঝের বৈশিষ্ট্য কিন্তু হয়। বাট এগুলো তোমাদের বইতে নাই। এটা আসবে না আসলে। এটা যশোর বোর্ড ২০২৩ আসছিল। যশোর বোর্ডের কাজই হচ্ছে কোশ্চেন একটু ডিফিকাল্ট করে ফেলা। তো সেই ধারাবাহিকতা থেকে ওরা করেছিল। বাট তোমাদের এরকম কোশ্চেন আসবে না। আ মানে এখন থেকে অনওয়ার্ড। বাট আমি যেহেতু এটা বোর্ড প্রশ্ন আমি করিয়ে দিচ্ছি। এখানে এক্সপেক্টেড যে কথাটা সেটা হচ্ছে লাল আর সাদা একটা মিক্স ক্যারেক্টার করলে অনেক সময় গোলাপি ক্যারেক্টার হয়। তো এই যে নতুন একটা ক্যারেক্টারের উদ্ভব, মানে এখানে যখন আমি আর এবং আর এর ইয়ে করব তখন এরকম কিন্তু একটা গ্যামেট পাবো। এর মধ্যে লালের বৈশিষ্ট্য আছে, সাদার বৈশিষ্ট্য আছে। হয়তো হ্যাঁ, এখানে সাদা প্রকট হওয়ায় আমার হচ্ছে এই ক্যারেক্টারটা প্রকাশ পাচ্ছে। বাট আল্টিমেটলি বৈশিষ্ট্যটা কিন্তু আমার হচ্ছে ২ টার সাথে মিক্সিং করে, করে আসতেছে। আমি বুঝাতে পারছি ব্যাপারটা? গেল। তো এই জায়গাতে তোমাকে কি করতে হবে? উন্নত প্রজাতির ফসল। তোমাকে ১ম এ মেন্ডেলের সূত্রটা ওইখানে তো তুমি অলরেডি ব্যাখ্যা করে আসছো। সো তুমি এত ডিটেইলস পরিসরে ব্যাখ্যা করার সুযোগ পাবা না। তোমাকে এখানে বলতে হবে যে এখানে যে প্যারেন্টাল মানে জিন ছিল সেখানে খুব বিশুদ্ধ ছিল। বাট যখন F1 জেনারেশন এ আসছে তখন সেটা হচ্ছে মিক্সিং হয়ে গেছে। আবার F2 জেনারেশন এ কিছু বিশুদ্ধ আছে, কিছু মিক্সিং হইছে। এই মিক্সিং হওয়ার কারণে যেই জীবগুলো বা যে সন্তানগুলো তৈরি হয়েছে তার মধ্যে সাদা আর ফুলের বৈশিষ্ট্য আছে, লাল ফুলের বৈশিষ্ট্য আছে। অনেকে আছে এখানে খুব মহাজ্ঞানী, তারা হচ্ছে কি করে ওই ইন্টারের বই থেকে নলেজ নিয়ে এগুলা যে সাদা আর লালের মিশ্রণে গোলাপি তৈরি হয় সেটা লিখে ফেলে। সেটা মেন্ডেলের ব্যতিক্রম। এটা তুমি জানো না, এটা তোমার লিখতে হবে না, এটা তোমাকে পারতেও হবে না, জানতেও হবে না। টিচার এগুলো তোমার থেকে এক্সপেক্ট করেও না। অতিরিক্ত জ্ঞানমূলক কথাবার্তা। টিচার এক্সপেক্ট করে তোমার বইতে কি ছিল, তুমি সেটাই সুন্দর করে প্রেজেন্ট করতে পারছো কিনা। আমাদের সবসময় মনে রাখতে হবে আমাদের যা আছে, আমরা যদি চাই তাকে অনেক সুন্দরভাবে মানুষের সামনে প্রেজেন্ট করতে পারি। এটা আমি আমার ইউনিভার্সিটির লাইফের এক ফ্রেন্ডের চলার প্যাটার্ন থেকে শিখছি। ওর মানে ও একটু বেশি করত, বাট ও সবসময় ওর যা আছে সেটাকে আমাদের যতগুলো স্টুডেন্ট আছে মানে আমাদের ৭০ টা স্টুডেন্ট আছে, ও সবসময় প্রমাণ করতে চাইতো যে ওর জিনিসটা হচ্ছে বেস্ট। যদিও মাঝে, মাঝে ওর জিনিস বেস্ট হইতো না। বাট ও তাও প্রমাণ করতে চাইতো। এই কারণে অনেকে ওর প্রতি বিরক্ত। বাট টু বি ভেরি অনেস্ট ওই কারণে কিন্তু ও মেন্টালি অনেক হ্যাপি। তো আমি সবসময় বলি, আমি লেখার ক্ষেত্রে সবসময় এটা ফলো করে আসছি যে আমি যা নলেজ আছে সেই নলেজকে আমাকে বেস্ট ভাবে প্রেজেন্ট করে আসতে হবে। আমার এক্সট্রা কোনো নলেজের দরকার নাই। কারণ আমার শুধু পরীক্ষা বাদে অন্যান্য জায়গায় দেখা যাচ্ছে আমার এরকম মেন্টালিটি হয়ে যায় যে আমার এটা নাই তার মানে আমার এটা লাগবে না। যেটা আছে আমি সেটাই বেটার ভাবে প্রেজেন্ট করব। বাট ভালোটা
করার জন্য সবসময় চেষ্টা করব। কিন্তু পরীক্ষার ক্ষেত্রে ভালো মানে এটা না যে ইন্টারের বই। তাহলে তোমাকে ইন্টারের বই দিত। তো এখানে আমাদের উন্নত প্রজাতির ফসল উৎপাদনে এই কথাটা বলার সময় আমাদের বলতে হবে যে একটা ফসল যদি এক টাইপ অফ ক্যারেক্টারের হয় তাহলে তার মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্যের মিসিং থাকতে পারে, বিশিষ্ট বৈশিষ্ট্য হচ্ছে অনুপস্থিত থাকতে পারে, কিন্তু তার মধ্যে যদি তখন দুই টাইপের ক্যারেক্টার হবে তার মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্যের সংমিশ্রণ হওয়ায় তার পরিবেশের সাথে টিকে থাকার ক্ষমতা বাড়বে, যার ফলে সে হচ্ছে মানে ভালোভাবে ফসলটা উৎপাদন করতে পারবে। অনুলিপন, ফাইনালি দ্য কোশ্চিন কামস যে ডিএনএ অনুলিপন প্রক্রিয়া, এবং এখানে F1 F2 মানে মেন্ডেলের সূত্র, এটা নিয়ে আমি কথা বলতেছি না। তো ডিএনএ অনুলিপন আমরা পরের টার্মটা পাইছি, আমরা ওটা লিখে রাখবো। রোগটি দ্বারা আক্রান্ত সন্তান জন্মের সম্ভাবনা কত? গ্লোবিউলিন প্রোটিন সৃষ্টিকারী মানে হচ্ছে আমাদের থ্যালাসেমিয়া রোগের কথা বলছে, এবং ক্ষেত্রে সুজন ও সুজানা কার ভূমিকা রয়েছে? এখানে সুজন ও সুজানার মধ্যে মোর স্পেসিফিক্যালি আসলে সুজনের ভূমিকা রয়েছে, কারণ সুজনের কাছ থেকে এক্স এবং ওয়াই দুইটা ক্রোমোজোমের যে কোনো একটার প্রেজেন্সের কারণেই আসলে চেঞ্জ হয়ে যেতে পারে পুরো ঘটনা। তো আমরা এখানে আবারও সেম লিঙ্গ নির্ধারণের যে প্যাটার্নটা আমি বলেছি ওই প্যাটার্নটাই আমরা ফলো করব। এরপরে হচ্ছে চিত্র এ এর গঠন ব্যাখ্যা করো। চিত্র এ এর গঠন ব্যাখ্যা করব, ডিএনএ এর গঠন। সুস্থ, অসুস্থ কিংবা বাহক শিশুর জন্মগ্রহণের সম্ভাবনা আমাদের এখান থেকে, মানে এখানে যে বাবা দেখাইছে এবং এখানে যে মা দেখাইছে সেখান থেকে আমরা সুস্থ শিশু, সুস্থ বাহক গঠন করে ফেলবো, এই যে। এরপরে হচ্ছে সুমনের উপযুক্ত চিকিৎসা পদ্ধতি ব্যাখ্যা করো। আমাদের বলতেছে রক্ত শূন্যতায় ভুগছেন, সুমন অন্তরাতে একবার রক্ত দিতে হয় এবং সুমনের বাবা মা এই রোগের হচ্ছে বাহক। সুমনের অন্য ভাই বোনদের উক্ত রোগটি আক্রান্ত হবার কারণ কতটা বিশ্লেষণ করে। এটা ওই যে আমাদের সেক্স লিঙ্ক ডিসঅর্ডার বা থ্যালাসেমিয়া রোগের কথা আসবে, এবং হচ্ছে চিকিৎসা পদ্ধতি আমাদের বইতে যেগুলো আছে সেগুলো আমরা উল্লেখ করব। আচ্ছা, এইবার তোমাদেরকে একটা কথা বলি, আমাদের বরিশাল বোর্ড 23-এ চলে আসছি, দিনাজপুর বোর্ড 23-এ অনুলিপন এবং ওই ঘটনা আসছে, তো আমি আর না যাই। ডিএনএ, তারপরে আমাদের ডি উপাদান, ডি একটি হচ্ছে বংশগতি উপাদান যাতে 4টি নাইট্রোজেন ক্ষার থাকে, মানে হচ্ছে ডিএনএ সংশ্লেষণ প্রক্রিয়া যেটা, এটা বলতে ডিএনএ অনুলিপন প্রক্রিয়া বুঝাচ্ছে, এবং হচ্ছে বংশগতি নিয়ন্ত্রক হিসেবে কাজ করছে যুক্তিসহ ব্যাখ্যা করো, মানে জিন যে বংশগতি নিয়ন্ত্রক হিসেবে কাজ করে সেটা বলেছে। এক্ষেত্রে সেম আমাদের জিন, মেন্ডেল, ফ্যাক্টর এই সব কিছু টার্ম হচ্ছে একটার পর একটা আসতে হবে। আচ্ছা, মোটামুটি হয়ে গেছে। বাবাই দাই আবারও একই চলে আসছে, আমি এগুলো আর বলবো না। হ্যাঁ, আমাদের 23 সালের কোশ্চিন শেষ, তার মানে আমরা 25, 24, 23, 23, 24, 25 এই 3 বছরের কোশ্চিন দেখলাম। তোমরা এখন এই ভিডিওটা পজ করে ভাবো যে আমি তো বছরের পর বছর ধরে এগুলো পড়াচ্ছি, আমার কোশ্চিন গুলো তোমাদেরকে জাস্ট বুঝায় বলতেই 30 মিনিটস লেগে গেল। তোমার লাইফে এই 30 মিনিটস কিন্তু একটা অমূল্য টাইম। যদি এই 30 মিনিটস তুমি, মানে তোমার তো অনেক পড়া আছে, রাইট? তোমার পড়া যখন, আমি সবসময় বলি, আমাকে সবাই প্রশ্ন করে, আমি যতবার স্টুডেন্টদেরকে বলছি যে তোমরা কখনোই সৃজনশীল প্র্যাকটিস জীববিজ্ঞানের ক্ষেত্রে করতে যাবা না, এটা প্রয়োজন নাই। কিছু কিছু সাবজেক্ট আমি আমার সবসময় আমার বিভিন্ন জায়গায় আমি উল্লেখ করে বলি যে তোমরা হচ্ছে সবসময় যেটা করতে যাবা সেটা হচ্ছে ফিজিক্সের কোশ্চিন প্র্যাকটিস করতে যাবা, ইভেন ম্যাথের কোশ্চিনও আমি সবসময় বইয়েরটা করে পেরে গিয়েছি, কিন্তু মনের মধ্যে তো একটা সন্দেহ থাকে, যার ফলে আমরা হচ্ছে এটা প্র্যাকটিস করতে চাই। আমাদের কাজ হবে, আমরা যদি কোনো ভাইয়া বা আপুর ক্লাস করে থাকি, যেরকম আমি আমার ক্লাসে সবসময় বলি যে আসলে কোন টপিকগুলো এই অধ্যায় থেকে ইম্পর্টেন্ট, এবং সেখানে আমি সবসময় বলে দিই, আমি এটা একটু লিখে দিচ্ছি, সবাই একটু লিখে নাও আগে, তারপর আমি কথা বলতেছি। সেটা হচ্ছে ডিএনএ গঠন, আচ্ছা, আরএনএ গঠন, মেন্ডেলের সূত্র, লিঙ্গ নির্ধারণ, এছাড়াও সেক্স লিঙ্ক যে ডিসঅর্ডার গুলো আছে, যেমন বর্ণাঢ্যতা এবং হচ্ছে থ্যালাসেমিয়া, এবং সাথে আরেকটা জিনিস সেটা হচ্ছে ডিএনএ অনুলিপন।
ডিএনএ গঠন আরএনএ গঠনের ২ রকম হয়। যদি শুধু গঠন বলে তাহলে ভৌত এবং রাসায়নিক দুটোই লিখতে হবে। আর যদি শুধু একটা বলে তাহলে যেকোনো একটা লিখলেই হবে। আরএনএর ক্ষেত্রে শুধু ভৌত বা রাসায়নিক গঠন বলবে না। আরএনএ বললে আরএনএ বললে গঠনই বলবে। তখন ২ টাই লিখতে হবে। ডিএনএ এর ক্ষেত্রে ভৌত রাসায়নিক আলাদাভাবে বলতে পারে যেহেতু বইতে ২ টা চিত্র আলাদাভাবে আছে। দুটো চিত্র আসলে মানে ডিএনএ এর গঠনের ক্ষেত্রে যদি আমাদের দুটো চিত্র আসে, অর্থাৎ গঠন আসে তাহলে আমরা একটা চিত্র আঁকবো সেটা হচ্ছে ভৌত গঠনের চিত্র। আর যদি রাসায়নিক গঠন আসে তাহলে রাসায়নিক গঠন, ভৌত গঠন আসলে ভৌত গঠন। বাট শুধু গঠন আসলে আমরা যে চিত্রটা আঁকবো সেটা হচ্ছে ভৌত গঠনের চিত্র চিহ্নিতকরণ সহ। যেটা ক্লাসের একদম শুরুতে দেখাইছি। এবার আমি একটু ক্লিয়ার করি কোনগুলার হচ্ছে চিত্র আছে। তো তোমরা একটু এটা মার্ক কইরো। আমাদের চিত্র আছে হচ্ছে এটার, এটার এবং এটার। আমাদের বাদবাকি যেগুলো আছে এগুলার হচ্ছে চেকার বোর্ড আছে। মানে ওই যে ক্রস করে যেগুলা সেগুলো আছে। এই টপিক থেকে 100% সিওর যে সৃজনশীল কমন আসবে। একদম 100% সিওর। তবে আমরা দেখলাম জৈব অভিব্যক্তির যে একটা অংশ আছে আ যে সংগ্রাম রিলেটেড যে অংশটা আছে, সেই অংশ থেকেও অনেক সময় সৃজনশীল আসছে। ডারউইনের প্রাকৃতিক নির্বাচনের যে মতামত আছে সেখান থেকেও হচ্ছে আ কোয়েশ্চেন আসছে। বাট জৈব অভিব্যক্তি অংশটা পুরোপুরি ইম্পোর্টেন্ট হচ্ছে শর্ট কোয়েশ্চেন এর জন্য। সেটা হতে পারে খ মার্কের শর্ট কোয়েশ্চেন, সেটা হতে পারে একদম পুরোটাই যে শর্ট কোয়েশ্চেন আছে সেটার জন্য ইম্পোর্টেন্ট। হ্যাঁ? মানে আমাদের যে এখন নতুন সংযোজন যে শর্ট কোয়েশ্চেন সেটা। সো খ বা শর্ট কোয়েশ্চেন অর্থাৎ ২ মার্কের কোয়েশ্চেন এর জন্য। আমাদের কাজ হচ্ছে এই জিনিসটা ফাইন্ড আউট করা। এখন তোমাকে যদি কেউ বলে দিয়ে থাকে, যেমন তোমরা যদি আমার ক্লাস আগে যে ওয়ান শট ক্লাস আছে বা যেকোনো ক্লাস যখন করেছো, তোমরা অলরেডি জানো যে এগুলোই এখানে থেকে আসার মতো কোশ্চেন। তোমাদের কাজ হবে শুরুতে এটা পড়ে ফেলা। এরপরে তোমরা জাস্ট বইটা নিয়ে মানে সৃজনশীলের যে বইটা আছে, টেস্ট পেপার বা গাইড, বোর্ড প্রশ্নগুলো জাস্ট খুলবা। অনেক পেছন পর্যন্ত যাওয়ার দরকার নাই। হাইয়েস্ট ২ অথবা ৩ বছরের বোর্ড প্রশ্ন করলেই এনাফ। স্লাইডে কিন্তু অনেকগুলা বোর্ড প্রশ্ন আছে। তোমরা চাইলে এগুলো দেখে নিতে পারো। বা তোমার সামনে যে গাইড আছে, টেস্ট পেপার আছে সেগুলো থেকে দেখতে পারো। সেইম জিনিস, কোনো পার্থক্য নাই কোনো কিছুর মধ্যে। বাট দিন শেষে প্রত্যেকটা জায়গায়ই দেখবা ৩ বছরের বোর্ড কোশ্চেন করতে, এটা শুধুমাত্র বায়োলজির কথা বলছি, আমি অন্য সাবজেক্টের কথা কিন্তু বলছি না। বায়োলজির ক্ষেত্রে শুধুমাত্র ৩ বছরের বোর্ড প্রশ্ন করলেই সবকিছু আবার রিপিট আসবে, যেটা তোমার টাইম নষ্ট করে করার কোনো প্রয়োজন নাই। ইভেন তুমি ১ বছরের বোর্ড কোশ্চেন দেখলেও এনাফ, ২ বছর ওভার সিওর হওয়ার জন্য দেখতে পারো। এরপরে তুমি হচ্ছে এই জিনিসগুলো আবার খাতায় হয় লিখে রাখবা অথবা বইতে লিখে রাখবা এবং পরীক্ষার আগে তুমি বারবার এই কোশ্চেন গুলোই পড়বা। কারণ এখান থেকেই তোমার সৃজনশীলের গ, ঘ আসবে। এখন তোমার যেহেতু ভালো করে বই পড়া নাই, তুমি কি করবা? তুমি পারবা না ক এবং খ, এটাই স্বাভাবিক। যদি ক এবং খ ভালো করে তুমি পারতা, তার মানে তোমার বইটাও ভালো করে পড়া থাকতো। কিন্তু তোমার তো বই ভালো করে পড়া নাই। তো এখন তুমি কি করবা? তুমি আবারও বই ভালো করেই পড়বা। তারপরে তুমি ক এবং খ এই দুটোকে একত্রিত করে তুমি হচ্ছে মানে গাইড থেকে এগুলো একবার ঝালাই করে নিবা যে হ্যাঁ, ক এবং খতে যা ছিল সেগুলো তুমি হচ্ছে পারতেছো কিনা। তো এইভাবে করে তুমি এই পুরো অধ্যায়টা সুন্দরভাবে কমপ্লিট করতে পারবা। ক্লাসের লাস্টে সৃজনশীল লেখার কয়টা টোটকা বলে দিই। একটা হচ্ছে যেকোনো বিষয়ের সৃজনশীল লেখার জন্য তোমাকে সবসময় উদ্দীপক নিয়ে অনেক কথাবার্তা বলতে হবে। তোমরা একটু খেয়াল করো। এই কোশ্চেন গুলাতে যখন আসছে যে এটা এবং এটা, তোমাকে বলতে হবে যে এটা হচ্ছে আসলে একটা মাতার সাইন। মানে এটা একটা মা বা নারীর চিহ্ন বোঝাচ্ছে। এটা একটা হচ্ছে পিতার চিহ্ন বোঝাচ্ছে। এবং এই দুটোই এক্স ক্রোমোজোম বোঝাচ্ছে। এটা এক্স এবং এটা ছোটটা ওয়াই ক্রোমোজোম বোঝাচ্ছে। তোমার উচিত এই ছোট্ট চিত্রটাই এখানে আবার আঁকা যখন তুমি কোশ্চেনের অ্যান্সার দিতেছো। উদ্দীপকে চিত্র থাকলে সেই চিত্রটা চিহ্নিত করে আঁকা এটা তোমার দায়িত্ব, যেটা তোমরা কেউ করো না। দেন বলো যে আপু কোশ্চিনের অ্যান্সার ছোট হইছে এবং হচ্ছে এটা হইছে সেটা হইছে, তো তোমাকে আগে এটা করতে পারতে হবে। দ্বিতীয় কাজ যেটা তোমাকে করতে পারতে হবে সেটা হচ্ছে উদ্দীপক নিয়ে অনেকক্ষণ ধরে কথা বলতে হবে। অনেকক্ষণ বলতে মিনিমাম ২ থেকে ৩ লাইন। যে কেন তুমি উদ্দীপকের অমুক জিনিসকে অমুকটাই বলছো এটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। নাহলে টিচার মনে করবে তুমি পাশের জনের কাছ থেকে শুনছো যে হ্যাঁ অমুক জিনিসকে অমুকটা বলে এবং তুমি সেটাই লিখে দিয়েছো। তো সেটা করা যাবে না। এবং লাস্টের যে ব্যাপারটা সেটা হচ্ছে কিছু কোশ্চেন প্যারা করে, কিছু কোশ্চেন পয়েন্ট করে, কিছু কোশ্চেন প্যারার মধ্যে ২-১ টা করে পয়েন্ট করে
সব কোশ্চেনে ৬ টা পয়েন্ট। তোমরা অনেক সময় জিজ্ঞেস করো, "আপু গতে কয়টা পয়েন্ট করব? ঘতে কয়টা করব?" সব কোশ্চেনে, সব কোশ্চেনে ৬ টা পয়েন্ট, সব ঘতে ৮ টা পয়েন্ট। এরকমভাবে লিখলে কখনোই ভালো মার্ক পাওয়া যায় না। তো এগুলোর অ্যান্সার কখনোই appropriate হয় না। এটা আমি তোমাদেরকে বোঝাতেই পারি না। যে এই গতে ৬ টা লিখো আর ঘতে না, তুমি তো সব কোশ্চেনে গতে ৬ টা আর ঘতে ৮ টা লিখবা না। তোমাকে কিছু যেমন দেখো একটা কোশ্চেন ছিল বংশগতির ধারক ও বাহক। ওখানে কি কোনো পয়েন্ট হচ্ছে না? ওখানে আমি তোমাকে বলছি যে তুমি প্যারা করে প্রতিবার লেখো। ক্রোমোজোম কাকে বলে, জিন কাকে বলে, তারপর হচ্ছে ডিএনএ কাকে বলে। প্রতিবার এই জিনিসগুলো লিখো। ওখানে যদি তুমি একটা ছবি এমন করে এঁকে দিতে পারো তাহলে সবচেয়ে ভালো হয়। ছবিটা আরো সুন্দর করে আঁকবা অবশ্যই। এভাবে একটা ডিএনএ দেখালা। ডিএনএটা একটু বড় করে দেখায় তুমি এখানে ৩ টা দাগ দিয়ে দেখাবা যে এটা হচ্ছে একটা জিনের অংশ। এটা একটা জিন, এটা একটা ডিএনএ, এটা একটা ক্রোমোজোম। দেখছো? তুমি কিন্তু জানো এই চিত্রগুলো। কিন্তু তুমি কি করো? পরীক্ষায় হচ্ছে এগুলো এঁকে আসো না। তো এভাবে করলে ইনশাআল্লাহ তোমার পরীক্ষায় ভালো মার্ক অর্জন হবে। আমি আশা করি মানে এই ক্লাসটা করার পরে তো এট লিস্ট আর তোমার বোর্ড প্রশ্ন করার কোনো প্রয়োজনই পড়বে না। এটুকু তো আমি বিশ্বাস করতেই পারি। তো ইনশাআল্লাহ তোমরা এই অধ্যায়টা অনেক ইম্পোর্টেন্ট। শর্ট সিলেবাস হোক, ফুল সিলেবাস হোক, সবাই অবশ্যই এই অধ্যায়টা সুন্দর করে করবা। এবং হচ্ছে আ আরেকটা ব্যাপার, যারা আমাদের এফআরবি তে ভর্তি হতে চাও, তারা এই কুপনটা ব্যবহার করতে পারো। তাহলে তোমরা হচ্ছে ৳৪০০ ডিসকাউন্ট পাবা। তন্দ্রা ৪০০। ঠিক আছে? মানে যারা এখনো ভর্তি হও নাই আরকি, তারা এই কুপনটা ব্যবহার করলে তোমরা হচ্ছে ৳৪০০ ডিসকাউন্ট পাবা। এফআরবির ফুল প্রাইস হচ্ছে ৳৩,০০০। তো ওখান থেকে ৳৪০০ ডিসকাউন্ট হয়ে তুমি হচ্ছে ৳২৬০০ য় প্যাকেজটা হচ্ছে পেয়ে যাবা। তো সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি। অবশ্যই কমেন্টে জানিও ক্লাসটা কেমন লেগেছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।